আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। থমথমে পার্বত্য অঞ্চলে পাহাড়ি সংগঠনগুলোর অবরোধে যান চলাচল বন্ধ। সহিংসতার ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতার কমিটি করার ঘোষণা। সরকারকে অস্থিতিশীল করতেই পার্বত্য অঞ্চলে সহিংসতা বলে বিএনপির দাবি। ছাত্র রাজনীতি বন্ধ করা ভালো সিদ্ধান্ত নয় মন্তব্য। আলাদা সচিবালয় ছাড়া বিচার বিভাগের স্বাধীনতা পূর্ণতা পাবে না বললেন প্রধান বিচারপতি। হয়রানির সংস্কৃতি বন্ধে আইন উপদেষ্টার আহ্বান। নদী রক্ষায় আইনের কঠোর প্রয়োগে পরিবেশ উপদেষ্টার আহ্বান। দখল দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেয়ায় গুরুত্ব আরোপ। কৃষি গবেষণায় শিল্প ও বাণিজ্য বিকাশে চীনের উহানে কৃষি পণ্যের প্রদর্শনী। বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সেতু বন্ধনে রাখছে ভূমিকা। এবং চেন্নাই টেস্টের তৃতীয় দিন জুড়ে ভারতের দাপট। রেকর্ড 515 রানের টার্গেট পাওয়া বাংলাদেশকে করতে হবে আরও 357 রান। এছাড়া নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে কক্সবাজারে সপ্তাহ জুড়ে বৃক্ষ মেলা শুরুর খবর। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জানাবো বিস্তারিত খবর। পার্বত্য এলাকায় সহিংসতার ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতার কমিটি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাহাড়ে সম্প্রীতি নষ্টে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা। সহিংসতার প্রতিবাদে পাহাড়ি ছাত্র জনতার ডাকে 3 পার্বত্য জেলায় 72 ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির অতিরিক্ত টহল দল পার্বত্য অঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছে। রাঙামাটি প্রতিনিধি মনসুর আহমেদের তথ্যচিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট। খাগড়াছড়ি জেলার দিঘিনালায় পাহাড়ি ও বাঙালিদের সংঘর্ষের জের ধরে সাম্প্রতিক সহিংসতাকে কেন্দ্র করে 3 পার্বত্য জেলায় 2টি সংগঠনের ডাকে 72 ঘণ্টা সড়ক ও নৌপথে অবরোধ চলছে। রাঙ্গামাটিতে যানবাহনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মালিক শ্রমিক ঐক্য পরিষদের সব ধরনের যানবাহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ কর্মসূচি চলছে। রাঙ্গামাটিতে সহিংসতার পর পরিস্থিতি এখনো আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। জারি রয়েছে 144 ধারা। পুলিশ, বিজিবি সহ ম্যাজিস্ট্রেট সহ সবাই আমরা রোডে আছি। পরিস্থিতি স্বাভাবিকভাবে আমাদের নিয়ন্ত্রণে আছে। 144 জারি হয়েছে। এর ফলে আমরা আশা করতেছি পরিস্থিতির আরও উন্নতি হবে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি সফরে অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। রাঙ্গামাটিতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দল সেনাবাহিনীর সঙ্গে বৈঠক করেছে। আমরা সকলে সম্প্রীতি চাই, কিন্তু কেন জানি না কোথাও একটা ছন্দপতন হচ্ছে, এবং ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটি শব্দ উচ্চারিত হয়েছে, ষড়যন্ত্র। যে বাইরের থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য, এবং সেই জন্য একটা প্রত্যেক জায়গায় দাবিও আসছে যে একটা কমিশন বা একটা কমিটির মাধ্যমে তদন্ত কমিটি করে সেখানে সুষ্ঠু ব্যবস্থা করা, যারা প্রকৃত দোষী তাদের যেন আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হয়। সহিংসতার ঘটনায় উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না। আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে তাদের যে হাত, এটা আমরা কিন্তু ভেঙে দিব, এই যারা আইন শৃঙ্খলা অবনতি করতে চায়। শুক্রবার বিকেলে এক বার্তায় খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দপ্তর। সৈয়দ অদিত, চ্যানেল আই।
খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতা, হত্যা ও অগ্নিসংযোগের প্রতিবাদে ৬ দফা দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মিছিল ও সমাবেশ হয়েছে। সমতলের আদিবাসী ছাত্র, যুব ও সাধারণ জনগণ ব্যানারে সমাবেশে বক্তারা বলেন, ১৯৯৭ সালের শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় বারবার পাহাড়কে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। পাহাড়ের এই সহিংসতা বন্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেন বক্তারা। রাজু ভাস্কর্যের সামনে মিছিল শুরু হয়ে শাহবাগ প্রদক্ষিণ করে আবারও রাজু ভাস্কর্যের সামনে গিয়ে মিছিল শেষ হয়। জাতিসংঘের প্রতিনিধি এখানে আছে, তাদেরকে আমরা জানান দিতে চাই এই বিষয়টা যে আমাদের বাংলাদেশে আমাদের যে আদিবাসীরা দীর্ঘ সময় থেকে যে নির্যাতন নিপীড়নের শিকার হয়ে আসছে এবং এখন আমি মনে করি এতদিন শান্ত ছিল আমাদের এই পাহাড়কে আবারও অশান্ত করার চেষ্টা করা হচ্ছে, পায়তারা করা হচ্ছে। আমরা চাই এটা যাতে বন্ধ হয়, আমাদের পাহাড়ের আদিবাসীরা যাতে শান্তিতে থাকে। আমাদের আদিবাসীরা শান্তিপ্রিয় মানুষ, শান্তিতে আমরা বসবাস করতে চাই। বিএনপি বলেছে, পার্বত্য অঞ্চলের সহিংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সরকারকে অস্থিতিশীল করতেই এমন ঘটনা। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে দলের মহাসচিব বলেছেন, সরকারের উচিত এমন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা। ছাত্র রাজনীতি বন্ধ করা কোনো ভালো সিদ্ধান্ত নয় মন্তব্য করে তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় থাকতে চাইলে তা সম্ভব হবে না, তাদের উচিত দ্রুত নির্বাচন দেয়া। রাহুল রায়ের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মত বিনিময়টা অনেকটা অনানুষ্ঠানিক, তবে অনেক ইস্যুতেই কথা বলেছেন তিনি। শুরুতেই কথা বলেন পার্বত্য অঞ্চলে সহিংস ঘটনা নিয়ে। পার্বত্য চট্টগ্রামের ঘটনাটাকে আমি কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না, এর সঙ্গে অনেক কিছু জড়িত আছে। আপনার এই সুযোগ একটা নেওয়া, শূন্যতার সুযোগ নেওয়া, অন্যদিকে আমরা জিও পলিটিক্সের যে পরিবর্তন এবং যে ঘটনাগুলো ঘটছে মিয়ানমারকে কেন্দ্র করে এবং আশেপাশের এলাকাগুলোতে, ওইদিকে আপনার ভারতবর্ষের মণিপুরের যে বিদ্রোহ, সবগুলোকে যদি আপনি আনেন জিও পলিটিক্সের এই ঘটনাগুলোকে, তাহলে কিন্তু ভেরি সিগনিফিকেন্ট। নিঃসন্দেহে একটা পার্ট অফ ডিস্টেবিলাইজিং দ্য রুলিং গভর্নমেন্ট, যেটা যার দায়িত্বে আছে তাদেরকে ডিস্ট করা, বাংলাদেশের পলিটিক্সটাকে ডিস্টেবিলাইজ করা। ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। এটাকে আমি পুরোপুরি মনে করি এটা একটা খারাপ পদক্ষেপ, কারণ মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলে দিতে হবে, এটা কোনো অ্যান্সার নয়। ট্রাই টু সর্ট আউট যখন কোথায় সমস্যাটা কী হচ্ছে সেটাকে আমরা সমাধান করার চেষ্টা করি। এটা আমি একমত, রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করা যাবে না, করা উচিত না। এটাকে আপনার দূরে করার জন্য কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, কীভাবে কাজ করতে পারে, এটা ছাত্রদের সঙ্গে কথা বলে এই ব্যবস্থাটা হবে। এটা আপনার জোর করে ইম্পোজ করে কি আপনার করা যাবে? তাহলে তো আপনার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মার্শাল গভর্নমেন্ট এন্ড দিস গভর্নমেন্ট। মির্জা ফখরুল বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে সরকারের নিয়মিত আলোচনা করা উচিত। অন্তর্বর্তী সরকারের দ্রুত নির্বাচন দেওয়া উচিত বলেও মনে করেন তিনি। দীর্ঘ সময় থাকে চেষ্টা করে থাকতে পারেনি, পারবে না, কেউই পারবে না। দ্য সুনার দ্য বেটার। যদি মাথায় কেউ বুদ্ধিমান হয়, এই ধরনের গভর্নমেন্টকে দ্রুত নির্বাচিত সরকার হাতে ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান এটা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাসায় ফিরলেও পুরোপুরি সুস্থ নন বলে জানিয়েছেন মির্জা ফখরুল। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২৩শে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৭শে সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেবেন তিনি। সাইড লাইনে পাকিস্তান সহ ৩ দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে প্রধান উপদেষ্টার। তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং বৈশ্বিক বিভিন্ন সংস্থার প্রধানরা। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ৫৭ জনের বহর নিয়ে ৩ দিনের সংক্ষিপ্ত সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা। পান্থ রহমানের রিপোর্ট। জাতিসংঘে সদস্যপদ প্রাপ্তির ৫০ বছর পূর্ণ হওয়ার গুরুত্বপূর্ণ মাইলফলকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের বিস্তারিত জানাতেই পররাষ্ট্র উপদেষ্টার সংবাদ সম্মেলন। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, নেপালের প্রধানমন্ত্রীর সাথে, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, মানবাধিকার সম্পর্কিত হাইকমিশনার জাতিসংঘের, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, ইউএসএআইডি প্রশাসক, এদের সাথে
চিফ অ্যাডভাইজারের দেখা হওয়াটা কনফার্ম হয়েছে। মোদির ব্যাপারে প্রশ্ন করেছিলেন, ওনাদের দুজনের উপস্থিতি নিউ ইয়র্কে একসাথে হচ্ছে না, কারণ জনাব মোদি একটু আগে চলে আসছেন। বাংলাদেশের প্রতিনিধিত্ব করা অরাজনৈতিক এই সরকার প্রধান তার বক্তৃতায় রাজনৈতিক পট পরিবর্তনের পাশাপাশি তুলে ধরবেন তার সংস্কার পরিকল্পনা। এই সরকারের ক্ষমতা গ্রহণের যে ব্যাকগ্রাউন্ড, এটা নিয়ে কথাবার্তা হবে। আমাদের যে সব কমিটমেন্ট আছে সেগুলি নিয়ে কথাবার্তা হবে। এখানে যে রিফর্মস হবে সেটা উনি তাদেরকে অবহিত করবেন। এই সফরটার গুরুত্ব প্রধানত এই যে আমাদের এখানে থেকে একটি বড় রাজনৈতিক পরিবর্তন হয়েছে, সে সম্বন্ধে যাতে কারো কোনো মনে দ্বিধা সংকোচ না থাকে। সূচি না মেলায় ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক না হলেও দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠক নিশ্চিত হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। জয়শঙ্কর সাহেবের সাথে আমার দ্বিপাক্ষিক সভা হবে, এটাই এখন পর্যন্ত প্রোগ্রাম। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপোড়েন চলছে, এটা কিন্তু স্বীকার করতে হবে প্রথমেই, কারণ সমস্যার সমাধান করতে হলে তো সমস্যার অস্তিত্ব অস্বীকার করলে চলবে না। আমরা অবশ্যই চেষ্টা করবো সেই টানাপোড়েন যাতে আমরা পেছনে ফেলতে পারি এবং একটি সম্পর্ক ওয়ার্কিং রিলেশন সৃষ্টি হয়। কিন্তু আমরা যেটা সবসময় বলে আসছি এবং সেটা হলো যে এটাকে অবশ্যই হতে হবে সার্বভৌম সমতার ভিত্তিতে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়া কিংবা সম্পদ ফেরত পাওয়ার বিষয়টি তোলা হবে কিনা এমন প্রশ্নের উত্তর ফিরে এসে দেবেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। পার্বত্য চট্টগ্রামে চলমান সহিংসতা বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা জানান সমাধানের চেষ্টা চলছে। ইন্ধন আছে কিনা সেটা তো আমি জানি না। এক, দুই হচ্ছে যে আমরা এটাকে আমাদের অভ্যন্তরীণ একটা সমস্যা হিসেবে দেখছি এবং সেটা সমাধানের চেষ্টা করছি। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। বিচার অঙ্গনে যে কোনো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন প্রধান বিচারপতি। তিনি বলেছেন, কারো বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। আলাদা সচিবালয় ছাড়া স্বাধীন বিচার বিভাগ সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলায় শতাধিকবার সময় নিয়ে তদন্ত শেষ না হওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি। মাজহারুল হক মান্নার রিপোর্ট। বৈষম্য বিরোধী আন্দোলনের পর নতুন প্রধান বিচারপতি ও নতুন প্রেক্ষাপট। এ অবস্থায় বিচার বিভাগীয় কর্মকর্তারা কিভাবে মামলা পরিচালনা করবেন এবং বিচার বিভাগ নিয়ে সৃষ্ট হওয়া অসন্তোষের সমাপ্তি কিভাবে হবে সে বিষয়ে নির্দেশনা দিতে প্রধান বিচারপতির অভিভাষণ। সারা দেশের 2000 বিচারক প্রথমবারের মতো হাজির হন সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে। সবার পক্ষ থেকে 2 জন বিচারক তাদের সমস্যার কথা তুলে ধরে সমাধান চান। প্রধান বিচারপতি প্রথমেই বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতদের স্মরণ করেন। বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কথা বলেন তিনি। কোনো সন্দেহ নেই যে বিদ্যমান সমস্যাগুলোর মধ্যে প্রধান সমস্যা হচ্ছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কার্যকর রূপে পৃথক না হওয়া। এর কুফল আমরা সবাই ভোগ করেছিলাম গত 1.5 দশক ধরে। বিচার বিভাগ নিয়ে দুর্নীতির অভিযোগ থাকার বিষয়টি স্বীকার করে এর বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরেন প্রধান বিচারপতি। বিচারকদের জবাবদিহিতা নিশ্চিত করা ও বিচার বিভাগের দুর্নীতি বন্ধ করতে আমি বদ্ধপরিকর। আজ আমি এই মঞ্চ হতে বিচার বিভাগের যে কোনো প্রকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সাগররুনি হত্যা মামলা নিয়ে মন্তব্য করেন তিনি। চাঞ্চল্যকর সাগররুনি হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট প্রদানের জন্য ইতিমধ্যে 111 বার সময় নেওয়া হয়েছে। এটা কিছুতেই কাম্য হতে পারে না। তদন্ত কাজেই যদি একাধিক বছর সময় লেগে যায়, সে মামলার বিচার কাজ পরিচালনা অনেক কঠিন হয়ে পড়ে। অনুষ্ঠানে বিচার বিভাগের সংস্কার নিয়ে কথা বলেন আইন উপদেষ্টা। উচ্চ আদালত যে নিম্ন আদালতকে কন্ট্রোল করবে, অভিভাবকত্ব করবে, সেই উচ্চ আদালত আরও বেশি যোগ্য, আরও বেশি সৎ, আরও বেশি ডেডিকেটেড বিচারকের প্রয়োজন আছে। আমরা চেষ্টা করব বাংলাদেশের উচ্চ আদালতে নিয়োগ সহ সকল ক্ষেত্রে সংস্কার আনার। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সহ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও বিচার বিভাগীয় কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভাগ্য পরিবর্তন করতে হলে শুধু সংস্কার প্রস্তাবে থেমে থাকলে হবে না, মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে। সিরাজগঞ্জ জেলা বিএনপির স্মরণ সভায় লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি আরও বলেন, দেশে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠাই বিএনপির বড় লক্ষ্য।
যে এই মানুষগুলোর আত্মত্যাগের বিনিময় আজ দেশকে আমরা স্বৈরাচার মুক্ত করতে পেরেছি। এই মানুষগুলোর আত্মত্যাগ সেদিনই সফল হবে যেদিন আমরা মানুষের ভোটের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারবো। এবং শুধু তাই নয়, এই মানুষগুলোর আত্মত্যাগ পরিপূর্ণভাবে সেদিনই 100% সফল হবে যেদিন আমরা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি আমরা বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তিও অর্জন করতে সক্ষম হব। গণ অভ্যুত্থানের সত্যিকারের অংশীদার যারা, তারা এর সুফল ভোগ করতে পারছেন না বলে মনে করছেন অংশীজনেরা। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS আয়োজিত সেমিনারে বক্তারা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তী সরকারকে আরও বেশি তৎপর হওয়ার আহ্বান জানান। লায়লা নওশিনের রিপোর্ট। শেখ হাসিনা সরকারের দীর্ঘ 15 বছরের শাসনামলে বিরোধী মতকে দমন পীড়নের কারণে সবাই যখন নিশ্চুপ, তখন জীবন বাজি রেখে অনেকেই প্রতিবাদ করেছেন। সে কারণে মামলাসহ নানাভাবে হেনস্থার শিকার হয়েছেন তারা। CGS আয়োজিত দুঃসময়ের কণ্ঠস্বর, তাদের স্বপ্ন ও বাস্তবতা শীর্ষক সেমিনারে এমন কথাই তুলে ধরেছেন বিগত সরকারের সময় নির্যাতিতরা। প্রত্যেকটা মানুষকে প্রতিবাদ করতাম, সেই মানুষটা একদম চুপ হয়ে গিয়েছিলাম, মানে ভয়ে আমি কথাও বলতে পারতাম না। আমাকে ভাবতে হচ্ছে আমার জীবন বাঁচবে কিনা, আমার জমিতে আমি নিরাপদে থাকতে পারবো কিনা। এখন এটা নতুন কিছু না, তাহলে পরিবর্তনটা হলো কোথায়? গণ অভ্যুত্থান পরবর্তী সংকট নিয়েও কথা বলেন বক্তারা। এবং সরকার যে সে আসলে ডিসফাংশনাল, মানে আপাতত ডিসফাংশনাল শো হচ্ছে, তো এটা কোনোটাই আসলে আমাদের এই গণ অভ্যুত্থানের জন্য পজিটিভ কিছু না। প্রাইম মিনিস্টার অফিস যেটা তারা চালায়, আমরা চালায়, স্বৈরাচারের আমলা দিয়ে বিপ্লবী সরকার চলতে পারে না। অন্তর্বর্তী সরকারকে গণমানুষের সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো, রাজনৈতিক দলগুলো হচ্ছে মেইন স্টেক হোল্ডার। এই সরকারের ব্যাকআপের জন্য, স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলো হবে তার অন্যতম সহযোগী। রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ওপেন আলোচনা নাই। আপনারা যদি মনে করেন যে এক স্বৈরাচারের পর আরেক স্বৈরাচার, আসলেই যদি এই বিলিভ করেন, তা আপনারা দল গঠন করেন, আপনারা আসেন, আপনারা রাজনীতি করেন, আপনারা দেখেন রাজনীতি কেমন। নানান ধরনের ঘটনা যে বিভিন্নভাবে তারা ঘটিয়েছে, মানে এমন কোনো পথ নাই যে পথগুলো তারা চালিয়েছে। আর এই সবগুলো জায়গা থেকে আবার রাষ্ট্রটাকে বের করে নিয়ে আসার প্রশ্ন। বিগত সরকারের সময়ে গণমাধ্যমের বিতর্কিত ভূমিকার প্রসঙ্গ উঠে আসে আলোচনায়, উঠে আসে প্রত্যাশার কথাও। গত কয়েক বছর আমার উপর দিয়ে অনেক কিছু গেছে, আমাকে ফলো করা হয়েছে, আমার এখানে পুলিশ পাঠানো হয়েছে, আমার ব্যাংকের হিসাব নিকেশ খতিয়ে দেখা হয়েছে, ট্যাক্স ফাইল খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু ডিজিএফএনএসএ আমার অফিসের আমার কলিগরা এখানে অনেকেই আছেন যাদেরকে সপ্তাহে সপ্তাহে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, 2 ঘন্টা 3 ঘন্টা ইন্টারোগেট করা হচ্ছে। আমরা যে কষ্টগুলোকে একসাথে নিয়ে কষ্ট থেকে উত্তরণের পথে একটা যাত্রা শুরু করেছি, সে যাত্রা যতই চ্যালেঞ্জিং হোক না কেন, আমরা যেন একজন আরেকজনের হাতটা ছেড়ে না দেই। প্রত্যেকেরই আমাদের ভূমিকা পালন করতে হবে, তা নাহলে কিন্তু এই অপূর্ণ আকাঙ্ক্ষা, বাসনা, স্বপ্ন, প্রত্যাশা যাই বলি অপূর্ণ থেকে যাবে এবং আমরা কাউকে কিন্তু দোষারোপ করতে পারবো না। সংকট মোকাবেলা করে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করাই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন আলোচকরা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। নদী রক্ষায় আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জাতীয় উদ্যোগের প্রতিশ্রুতি দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশ্ব নদী দিবস পালন ও মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, ভবিষ্যতের বাসযোগ্য পৃথিবী বিনির্মাণে দখল দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। নদীকে জীবন, জীবিকা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে এর সুরক্ষা ও নাব্য ফেরানোর বিকল্প নেই বলেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আলিম আল রাজের রিপোর্ট। মানব সভ্যতার অগ্রযাত্রার অন্যতম অনুঘটক নদী। হাজার বছর ধরে নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে অজস্র নগর ও সভ্যতা। সময়ের বিবর্তনে দখল দূষণে বিশ্ব মানচিত্র থেকে হারিয়ে গেছে অসংখ্য নদী। অস্তিত্ব সংকটেও অধিকাংশ নদী। এমন বাস্তবতায় নদী নিয়ে কাজ করা ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনকে সম্মানিত করতে দেশে প্রথমবার চালু হলো মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড। এবছর ব্যক্তি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।
গবেষণা ক্যাটাগরিতে গবেষণা সংস্থা রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ ও সাংবাদিকতা ক্যাটাগরিতে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ইফতেখার মাহমুদ। Mr. Mukeed Majumdar Babu, Mr. Mohammed Azaz, and Mr. Iftikhar Mahmood. You all do amazing work, and I've been so impressed to read about your accomplishments. And for some of you, I knew about your work well before this. আমাদের খাদ্য, আমাদের কৃষি, আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতি সবকিছুই নদী কেন্দ্রিক, নদী নির্ভর। কিন্তু সেই নদী কিন্তু দিন দিন আমরা দেখতেছি যে আমাদের চোখের সামনে প্রতিদিনই মানে হারানো নদীর তালিকায় একটি একটি করে নদী যুক্ত হচ্ছে। বাংলাদেশের এক সময় হয়তো আমরা আমাদের জীববৈচিত্র্য, আমাদের প্রাণী বৈচিত্র্য আমরা দেখব না, কিন্তু বাবুভাই যে ডকুমেন্টেশন তৈরি করে গেছেন, যে তৈরি করেছেন, সেটা দিয়ে আমাদের বাংলাদেশের জীববৈচিত্র্য আরও অনেক দিন বেঁচে থাকবে। আয়োজনে অংশ নিয়ে বিশিষ্টজনরা বলেন, সব পক্ষের কার্যকর অংশগ্রহণেই মিলবে মুক্তির রূপরেখা। তো নদী নিয়ে কাজটা হচ্ছে যে বাংলাদেশে যে কোনো কাজের ক্ষেত্রে মানবাধিকার থেকে মানে শুরু ভাইরা মানবাধিকারের কথা বলে অনেক কাজ করে অনেক কষ্ট পেয়েছেন। আমরা মনে করি নদী নিয়ে কাজ তার চেয়ে অনেক বেশি রিস্কি, কারণ হচ্ছে নদীর সাথে বাংলাদেশের অস্তিত্বের সাথে সম্পর্ক। নদী এবং পরিবেশ এইটা বাংলাদেশের ক্ষেত্রে আমি বলবো যে একটা খুবই গভীর রাজনৈতিক ইস্যু, এবং কোনো ধরনের রাজনৈতিক বন্দোবস্ত এবং পরিকল্পনা এবং সদিচ্ছা ছাড়া এটা কখনোই সম্ভব না। এবং বাংলাদেশের রিভারকে অলওয়েজ একটা অর্নামেন্টাল বিষয় হিসেবে পাবলিক ফেজে দেখানো হয়েছে। We can have so many different initiatives around, but if we don't have the right institutional coordination around managing rivers, then we would not be able to work around policy priorities, investment priorities, programming. দেশের বেশিরভাগ নদী দূষিত উল্লেখ করে অতিথিরা বলেন, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে নদী রক্ষায় কার্যকর উদ্যোগের বিকল্প নেই। আমাদের কিন্তু সমস্যা দিন দিন অনেক বেড়ে গেছে। আজকে কিন্তু দেশকে ভালো রাখার যুদ্ধ, এবং দেশকে ভালো রাখতে হলে কিন্তু আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এই বাংলাদেশটা আমাদের, এই বাংলাদেশকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। যদি আমরা সচেতন না হই আর আমরা যদি আমাদের এই বাংলাদেশটাকে ভালো না রাখতে পারি, তাহলে কিন্তু আমরাও ভালো থাকবো না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মও ভালো থাকবে না। এই অ্যাওয়ার্ডের মাধ্যমে যে অ্যাপ্রিসিয়েশন পেলাম, সেটা দিয়ে কিন্তু আমরা সামনে আগানোর জন্য আরও ইন্সপায়ার্ড হব। সুতরাং আমাদের কিন্তু অনেক দায়িত্ব। আজকে যখন আমরা যে অবস্থায় আছি, এখন একটা আশার আলো দেখছি সামনে, এবং সেই আশার আলোটা যেন আমরা জ্বালিয়ে রাখতে পারি এবং এই আশার আলোকে ধরে যেন আমরা এগিয়ে যেতে পারি। আমরা তো নদীগুলোকে দূষণ মুক্ত করার একটা জাতীয় কার্যক্রম শুরুই করিনি কখনো। সকল বিভাগীয় কমিশনারকে নির্দেশনা দিয়েছি যে তারা আগামী 2 মাসের মধ্যে তাদের বিভাগের নদীগুলোকে দখলমুক্ত করার একটা কর্মপরিকল্পনা দেবে আমাদেরকে। যদি সংস্কারের কথা বলি, আমি সব সংস্কার কাগজে কলমে সুন্দর করে লিখে দিলাম, কিন্তু যারা ওই প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন তারা যদি সেই সংস্কারটা মনস্তত্ত্বে ধারণ না করেন, তাহলে কিন্তু আমরা বেশি দূর আগাতে পারবো না। বাংলাদেশ রিভার ফাউন্ডেশন ও কানাডার ওয়ার্ল্ড রিভার্স ডে হেডকোয়ার্টারের উদ্যোগে আয়োজনের সহযোগী নেকম, বাংলাদেশ নদী পরিব্রাজক দল সহ 5টি সংগঠন। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। চীনের কৃষি বিষয়ক উচ্চশিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠানগুলো শুধু খাদ্য উৎপাদন নিয়ে গবেষণাই নয়, কৃষি পণ্য উৎপাদন, বিপণন এবং মূল্য সংযোজনে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সেতু বন্ধন রচনাতেও ভূমিকা রাখছে। এমনই একটি উদ্যোগ নিয়েছে চীনের হুবেই ভোকেশনাল কলেজ অফ বায়োটেকনোলজি। তারা আয়োজন করেছে বিভিন্ন কৃষি পণ্যের প্রদর্শনীর। বিস্তারিত জানাচ্ছেন শাইক সিরাজ। চীনের হুবেই প্রভিন্সের রাজধানী উহান শহরে কৃষি পণ্যের নানা উপকরণ নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করেছে হুবেই ভোকেশনাল কলেজ অফ বায়োটেকনোলজি। এই আয়োজনের উদ্দেশ্য কৃষি শিক্ষা এবং গবেষণার সঙ্গে কৃষি শিল্প তথা কৃষি বাণিজ্যের একটি যোগসূত্র তৈরি। আপনি জানেন, হুবেই প্রদেশের চারপাশে অনেক নদী ও খালবিল আছে। প্রচুর প্রাকৃতিক মাছ যেমন আছে চাষের মাছও। সামুদ্রিক মাছ নেই, আছে অল্প পরিমাণে। এই যে দেখুন, এটা মাছের আচার।
খেতে খুব মজা। বিভিন্ন পণ্যের প্রক্রিয়াজাতের মাধ্যমে কৃষি পণ্যের মূল্য সংযোজনে বাড়ছে বাণিজ্যিক প্রসার। এটা প্রসেস করা ডিম, খুব সুস্বাদু আর পুষ্টিকর। এটা মুরগির ডিম? হ্যাঁ, মুরগির ডিম, কিন্তু ওপাশের নীল রঙের ডিমটা দেখছেন, ওটা বিশেষভাবে প্রক্রিয়াজাত, লো প্রোটিনের স্বাস্থ্যকর একটি ডিম। এতে মূল্য সংযোজন করা হয়েছে। ন্যাচারাল মাশরুম। এটা কি চাষ করা মাশরুম নাকি প্রাকৃতিক মাশরুম? এ পাশেরটা চাষ করা আর ও পাশেরটা প্রাকৃতিক। এখানে অনেক জাতের চাল আছে। এটি আমাদের দেশীয় একটি আদি জাত। এটি বেশ পুষ্টিকর। এতে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো যেমন লাভবান হচ্ছে, উন্মুক্ত হচ্ছে শিক্ষার্থীদের কর্মসংস্থানের খাত। এইসব উদ্যোগে উৎপাদক থেকে ভোক্তা সবাই লাভবান হচ্ছেন, পাশাপাশি শিক্ষার্থীদের কাজের পরিসরও বাড়ছে। এ ধরনের উদ্যোগ চীনের কৃষি উৎপাদনে রাখছে সুদূর প্রসারী প্রভাব। প্রতি মুহূর্তেই পৃথিবীতে প্রস্তুতকৃত খাদ্যের প্রয়োজন, মূল্য সবকিছুই বাড়ছে। চীন সরকার এটাকে অনুধাবন করে বিশাল জনগোষ্ঠীর এই দেশ সহ পৃথিবীর অন্যান্য দেশের জন্য কৃষি থেকে উৎপাদিত খাদ্যপণ্যকে এক্সিবিশনে নিয়ে এসছে, যার মাধ্যমে তাদের নিজস্ব বাজার এবং আন্তর্জাতিক বাজারে এর প্রসার ঘটাতে চাচ্ছে। তারই একটি উদাহরণ হুবেই এগ্রিকালচার এই ফেয়ার, হুবেই উহান থেকে শাইখ সিরাজ সেন্টার। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত ৯টার সংবাদের পর হৃদয়ে মাটিও মানুষ অনুষ্ঠানে। এবার বাংলাদেশ ভারত টেস্ট সিরিজের খবর। বিরতির পর আবারও আমন্ত্রণ। নর্থ সাউথ ইউনিভার্সিটি পাবলিক হেলথ অ্যান্ড সায়েন্সেস ক্লাব ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উদ্যোগে আয়োজিত সেতী রোগ সচেতনতা বিষয়ে সেমিনার হয়েছে। প্রধান অতিথি ছিলেন এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সহযোগী অধ্যাপক ও চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর ফাতেমাতুজ জোহরা। সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অফ হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের ডিন প্রফেসর ডক্টর দীপক কুমার মিত্র। স্বাগত বক্তব্য দেন নর্থ সাউথ ইউনিভার্সিটির পাবলিক হেলথ ডিপার্টমেন্টের চেয়ারম্যান ডক্টর এস.এম. সাইদুর রহমান মশরেকি। বক্তব্য দেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মার্কেটিং মোস্তফা কামাল পাশা ও সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার নুজহাত তারান্নুম। লেবাননে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিল নিহত হয়েছেন। লেবাননের রাজধানী বৈরুতে হামলায় তার নিহতের খবর ইসরায়েলের সামরিক বাহিনী নিশ্চিত করলেও হিজবুল্লাহ এখনও কিছু জানায়নি। হামলায় ১২ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছেন। আকিল যুক্তরাষ্ট্রের ওয়ান্টেড লিস্টে ছিলেন। সম্প্রতি তার মাথার দাম ৭০ লাখ মার্কিন ডলার ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। প্রযোজনা সংস্থা খুলে হলিউডে পা রাখলেন আর্জেন্টিনার ফুটবল মহাতারকা লিওনেল মেসি। নিজের জন্মস্থানকে ভালোবেসে 5-5 রোজারিও নামে প্রযোজনা সংস্থা খুললেন তিনি। সিনেমা, ওয়েব সিরিজ, তথ্যচিত্র, বিজ্ঞাপনী ভিডিও ও হলিউডের রূপালী জগতের সবই বানাবে মেসির সংস্থা। এই মুহূর্তে মেসির মোট সম্পত্তির $1.15 বিলিয়ন। আশা করা যাচ্ছে নতুন এই প্রযোজনা সংস্থাটি তার অর্থের পরিমাণ আরও বাড়িয়ে দেবে। ইতিমধ্যেই এবার রয়েছে নিটোল টাটা বিশেষ সংবাদ। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ স্লোগানে কক্সবাজারে সপ্তাহ জুড়ে বৃক্ষ মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে শহরের শহীদ দৌলত ময়দানে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সারোয়ার আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ, কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন সরকার সহ বিশিষ্টজনেরা। পরে মেলায় অংশ নেয়া 17 প্রতিষ্ঠানের 35টি স্টল ঘুরে দেখেন অতিথিরা। এবার রয়েছে কৃষি সংবাদ।
মেহেরপুরে এবার রোপা আউশের ভালো ফলন পাচ্ছেন চাষিরা। রোগবালাই কম হওয়ায় খরচও কম হয়েছে। নানা সুবিধার কারণে এই ধান আবাদে আগ্রহ বেড়েছে চাষিদের। এবার জানাবো প্রকৃতি সংবাদ। জলবায়ু সংকট মোকাবেলায় অর্থ বরাদ্দের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন হয়েছে। সাতক্ষীরার অ্যাক্টিভিস্ট, যুব সংগঠন ও প্ল্যাটফর্মের উদ্যোগে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে মানববন্ধন হয়। সে সময় বক্তব্য দেন শ্যামল কুমার বিশ্বাস, মোহাম্মদ তহিদুজ্জামান তৌহিদ, সাদমান বিন আহসান, জাহাঙ্গীর আলম ও নাইমুর রহমান সহ সংগঠনগুলোর সদস্যরা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। গ্রাহকদের ব্যাংকিং বিষয়ে সচেতনতা বাড়াতে চট্টগ্রামে গ্রাহক সচেতনতা সপ্তাহ শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের উদ্যোগে এবং মার্কেন্টাইল ব্যাংকের সহযোগিতায় 5 দিনের এই কর্মসূচির উদ্বোধনী দিনে কক্সবাজারের সাইমন বিচ রিসোর্টে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ নুরুল আমিন। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ফিরে এলাম খেলার খবর নিয়ে।